গত 13ই আগস্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনস দুটি অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023 আর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনস 2024 এর ব্যাপারে। সেখানে পিএসসি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে 23 সালের যে রিক্রুটমেন্টটা ডিউ ছিল সেটার ব্যাপারে এবং 2024 সালে WBJS এর যে রিক্রুটমেন্টটা বাকি ছিল সেটার ব্যাপারে। সেখানে পরীক্ষার কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, পরীক্ষার পদ্ধতি কি হবে, ওবি সংক্রান্ত ইস্যুসগুলো কি আছে, সে সমস্ত ব্যাপারে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু বারংবার স্টুডেন্টসরা আমাদেরকে কোয়েরিজ করেই যাচ্ছে যে স্যার আমি কি এলিজিবল রয়েছি 23-এর পরীক্ষাটা দেওয়ার জন্য, স্যার আমি কি 24-এর পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল রয়েছি, আমি এই রিসেন্টলি এনরোল্ড হয়েছি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো থাকবে আজকের ভিডিওতে। 2023 এবং 2024 সালের যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করেছে তার ডিটেলস ডিসকাশনস আমরা করব। তার সাথে সাথে আমরা এটাও এখানে বোঝানোর চেষ্টা করব যে পরীক্ষার সিলেবাসের কি কোনো রকম চেঞ্জেস হয়েছে নাকি প্র্যাকটিসের জন্য যে এক্সপিরিয়েন্স, যে প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স লাগবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সেই এক্সপিরিয়েন্স কি এই পরীক্ষাগুলোতে লাগু থাকছে। এই রকম আরও বিষয় কিছু রয়েছে, যেমন ওবিসি সংক্রান্ত কিছু ইস্যুস ছিল, যে হাইকোর্ট ওবিসি যে লিস্টটাকে বাতিল করে দিয়েছিল তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন ওবিসি সংক্রান্ত বিষয়টার কিভাবে ট্রিট করবে পিএসসি, বা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের করণীয় কি, এই সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা জুডিশিয়াল অ্যাসপিরেন্টসদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং এই ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু এই ভিডিওটা অ্যাসপিরেন্টসরা দেখলে তাদের সমস্ত যা ক্ল্যারিফিকেশন প্রয়োজন ছিল এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমি আশাবাদী পুরো ক্ল্যারিফিকেশন তারা এখান থেকে পেয়ে যাবে। আমি ফার্স্ট যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখানোর চেষ্টা করব, যেটা পাবলিক সার্ভিস কমিশন 13ই আগস্ট পাবলিশ করেছিল প্রথমে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19 অফ 2023। যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিক সার্ভিস কমিশন 28/12/2023-এ পাবলিশ করেছিল। 28/12/2023-এ একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। সেই 28/12/2023-এ 19 অফ 2023 এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছিল পাবলিক সার্ভিস কমিশন যে 23 সালে একটা পরীক্ষা নেবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইস্যুসের কারণে সেই পরীক্ষাটা নিতে পারেনি। তারপরেই 13ই আগস্ট পাবলিক সার্ভিস কমিশন এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে জানাচ্ছে যে তারা পরীক্ষা কন্ডাক্ট করতে চাইছে এবং সেই যে পরীক্ষাটা কন্ডাক্ট করবে 3টে স্টেজে পরীক্ষাটা হবে। একটি প্রিলিমিনারি এক্সামিনেশন থাকবে 200 নম্বরের, যেখানে 2.5 ঘন্টার পরীক্ষা থাকবে এমসিকিউ টাইপের। একটা রিটেন বা ফাইনাল এক্সামিনেশন হবে যেটা 1100 নম্বরের থাকবে। তার সাথে সাথে একটা পার্সোনাল ডিটেলস থাকবে 100 নম্বরের। এই 3টে সাকসেসিভ স্টেজে এই রিক্রুটমেন্টটা হয়ে থাকবে এবং এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে আজকে কিন্তু সেটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটের এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই কিন্তু উল্লেখ করে দিয়েছে যে টেন্টেটিভলি মার্চ 2026 এইখানে কিন্তু রিটেন এক্সামিনেশনসটা কন্ডাক্ট করবে। তাহলে মার্চ 2026-এ কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19 অফ 2023 এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে রিটেন এক্সামটা মার্চ 2026-এ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কন্ডাক্ট করবে। তার মানে এর ঠিক 1 মাস কিংবা 1.5 মাস আগে প্রিলিমস পরীক্ষাটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে, যেটা পরবর্তীতে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পাবো। তো এখানে আমরা এবার দেখে নেব এই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি কি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্টটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস সিভিল জাজ জুনিয়র ডিভিশন। এখানে একটা পে স্কেল দিয়ে দিয়েছে, যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যান্ডসাম একটা স্যালারি এখানে দেওয়া রয়েছে জাজেসদের। এটার ব্যাপারে এখন আর বিস্তারিত ডিসকাস করব না, যেটার ব্যাপারে আমি চলে আসবো টোটাল ভ্যাকেন্সি। এই যে টোটাল ভ্যাকেন্সি 54 ভ্যাকেন্সি জুডিশিয়াল সার্ভিসে লাস্ট 2014 সালের পরে এই ভ্যাকেন্সিটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এত ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে। 2014 সালে 64টা ভ্যাকেন্সি ছিল, তার পরবর্তীতে ভ্যাকেন্সিগুলো আমরা দেখেছি 28, কখনো 21, কখনো 22, কখনো 31, এইরকম ভাবে ভ্যাকেন্সি থেকেছে। কিন্তু 54 ভ্যাকেন্সি এটা কিন্তু আমরা এর আগের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে আমরা দেখিনি। এবং সেই 54 ভ্যাকেন্সিজের মধ্যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি রয়েছে 23টা, ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে 5টা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনে যারা রয়েছে তাদের জন্য 5টা, শিডিউল কাস্টের জন্য 12টা, শিডিউল টাইপের জন্য 3টে, ওবিসি এতে 6টা, ওবিসি বিতে 3টে, পিডব্লিউবি
ডিতে আছে দুটো। এছাড়াও এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে কাদের কাদের আছে, একটা ব্লাইন্ডনেস এবং লো ভিশন যারা তাদের একটি, আর স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি যারা রয়েছে বা মাল্টিপল ডিসএবিলিটি তাদের হচ্ছে একটি। তাহলে এই পিডব্লিউবিডি যে দুটো, এইটাকে দুটো ভাগে ভাগ করে এইভাবে টোটাল অ্যাডভার্টাইজমেন্টে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে টোটাল ভ্যাকেন্সি 54 রয়েছে। এবার এই যে 54 ভ্যাকেন্সি যেটা রয়েছে, এই 54 ভ্যাকেন্সির মধ্যে যেটা ওবিসি এ এবং ওবিসি বি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে বর্তমানে কারা ওবিসি এ এবং ওবিসি বি এই যে ব্যাপারটা আছে, এটাও কিন্তু আজকে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই লিস্টটা দেখিয়ে দেবো। এবং যারা বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, আজকের ভিডিও শেষে তাদের কি করণীয় এবং সেটা কি করতে হবে এই নোটিফিকেশনে দেওয়া আছে এবং সেটা কিভাবে করবে সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম টোটাল ভ্যাকেন্সি রয়েছে 54। একই রকম ভাবে 2024 সালের যে নোটিফিকেশনটা এসেছে সেখানেও কিন্তু 54টা ভ্যাকেন্সি রয়েছে। তাই 2023 এবং 2024 এই দুটো অ্যাডভার্টাইজমেন্টকে মিলিয়ে দেখা যাচ্ছে 108টা ভ্যাকেন্সি, যেটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে এক্সামিনেশনের যে হিস্ট্রি, এত ভ্যাকেন্সি পরপর 2 বছর কখনোই কিন্তু আসে না। তাই যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য এটি একটা গোল্ডেন অপরচুনিটি আমরা বলতে পারি। এই সুযোগ হয়তো আর কোশ্মিনকালেও আসবে বলে আমার অন্তত মনে হয় না। তো সেক্ষেত্রে এই সুযোগটাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে অ্যাসপিরেন্টসদের। তাই ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্টটাকে ভালো করে বুঝতে হবে, তারপরে এই অ্যাডভার্টাইজমেন্টটা যখন ফর্ম ফিল আপ প্রক্রিয়া হয়ে যাবে ভালো করে প্রিপারেশন নিতে হবে। কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই সংক্রান্ত বিষয় কিন্তু কিছু আমি হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা এসসি এসটি বা ওবিসি থেকে থাকবে তাদেরকে নন ক্রিমিলেয়ার হতে হবে। এই এনসিএল বা নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটটা ভিডিও বা এসডিওর কাছ থেকে তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এবার যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিফিকেশনের যে পার্টটা। একজন জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দিতে যাওয়ার আগে ফার্স্ট এটা জানতে হবে যে তার কি কোয়ালিফিকেশন লাগবে। কারণ বহু স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি 2024 সালে এনরোল হয়েছি, আমি কি 2023 সালে অ্যাডভার্টাইজমেন্টের পরীক্ষাটা দিতে পারবো? আবার কেউ বলছে স্যার 2025 সালে আমি এনরোলমেন্ট লেটারটা পেয়েছি, তাহলে কি আমি 2024 সাল বা 23 সালের পরীক্ষাটা দিতে পারবো? তার উত্তরটা কিন্তু এই কোয়ালিফিকেশনের মধ্যেই কিন্তু বলে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট যেটা চেয়েছে, 1 নম্বরে যেটা রয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। নাম্বার 2 বলছে এ ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে যে কোনো অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থেকে আমাদের একটা লয়ের ডিগ্রি লাগবে, এইটা হচ্ছে 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে কোশ্চেন্সগুলো স্টুডেন্টরা করছে সেই কোশ্চেনের উত্তরটা লুকিয়ে রয়েছে এই 3 নম্বরের মধ্যে। সেখানে কি দেওয়া আছে, এনরোলমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইন দ্য রোল অফ বার কাউন্সিল অফ এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া। এবার বলছে দেখো যে অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এক্সামিনেশনস। তাহলে যে ডেটে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের ডেটে সে যেন এনরোল হয়ে থাকে। তাহলে এখন এই অ্যাডভার্টাইজমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? এই অ্যাডভার্টাইজমেন্ট বলতে যে অ্যাডভার্টাইজমেন্টটা 13ই আগস্ট পাবলিশ হচ্ছে সেটা কিন্তু নয়। যে অ্যাডভার্টাইজমেন্টটা 2023 সালে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে এখানে ধরা হয়েছে। যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে এখানে প্রথমেই এই 28/12/2023 যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যাদের নাম এনরোল থাকবে স্টেট বার কাউন্সিলে অথবা আমাদের যে অল ইন্ডিয়া বার কাউন্সিলে, সেক্ষেত্রে বলছে তারা কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু এলিজেবল থাকবে। তার মানে 28/12/2023 সালের পরে যদি কেউ এনরোল্ড হয়ে থাকো 2024 কিংবা 25-এ, তারা এই পরীক্ষাটা দিতে পারবে না। এছাড়াও এখানে বলে দেওয়া রয়েছে 4 নম্বর পয়েন্টে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। যারা জুডিশিয়াল সার্ভিসে যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেককে বাংলা পড়তে, লিখতে এবং বলতে হবে। এবং শুধু তাই নয়, এছাড়া এখানে উল্লেখ করে দিয়েছে such ability will be tested at the time of interview। যখন পার্সোনালি টেস্ট হবে তখন সেই ক্যান্ডিডেট যারা রয়েছে
রয়েছে যাদের মাদার টাং বেঙ্গলি নয়, শুধুমাত্র নেপালি ব্যতীত অন্য যদি কারোর হিন্দি, উর্দু বা অন্য যদি কোনো ভাষার যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে তাদের সেই বাংলা বলতে পারা, বাংলা লিখতে পারা বা বাংলা বুঝতে পারা, এই সমস্ত কিছু রিড করতে পারা, এই সবগুলো টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ টাইমে। Candidature of the candidates with poor performance in the knowledge of Bengali test shall be liable to be cancelled। তাহলে যদি কোনো স্টুডেন্টের যদি পারফরমেন্সটা বেঙ্গলি জানা বা বলা বা লেখার ক্ষেত্রে যদি সেটা পোর হয়ে থাকে, তাহলে তার ক্যান্ডিডেটটাকে বাতিল করা দিয়ে যেতে পারে। এবং এই প্রসঙ্গে যারা এখন সেমিস্টার স্টুডেন্ট যারা পড়তে আসো আমাদের কাছে, বিভিন্ন সেমিস্টার স্টুডেন্টসরা অনেকে হিন্দি ভাষী বা উর্দু ভাষী বা যারা নন বেঙ্গলি যারা রয়েছে, যারা হিন্দিতে কথা বলো, তো সেক্ষেত্রে তারা আমাদেরকে বারংবার বলো যে স্যার আমাদের বাংলা বুঝতে সমস্যা হচ্ছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পর অন্তত নিজেকে এটা জিজ্ঞাসা করতে পারবে যে তোমাকে বাংলা শিখতে হবে, বাংলা বলতে হবে, বাংলা লিখতে হবে, আদারওয়াইজ তুমি অন্তত ওয়েস্ট বেঙ্গলে যে কটা পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে, সেটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস হোক, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস হোক বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এই তিনটে পরীক্ষার কোনো পরীক্ষাতেই তুমি এলিজিবল হতে পারবে না। তাই ডিউরিং তোমার সেমিস্টার যখন প্রিপারেশন চলে বা যখন তোমরা সেমিস্টার পড়ছো, তারই মধ্যে কিন্তু বাংলা শিখতে হবে আলাদা করে, আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের চাকরির কোনো স্কোপ থাকবে না। তাই যে সমস্ত স্টুডেন্টরা আমাদেরকে বলে থাকো যে স্যার বাংলার জায়গায় যদি কোনো ইংলিশে বা যদি কোনো হিন্দিতে যদি ক্লাসটা করানো হতো খুব ভালো হয়। অবভিয়াসলি ইংলিশে তো ক্লাস করানো হয়েই থাকে, কিন্তু তার সাথে সাথে বাংলাটাও জানতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে কিন্তু বাংলাতেই কনভারসেশনসগুলো হয়ে থাকে লোয়ার কোর্টে, এমনকি কোনো কোর্টে বাংলাতে পিটিশনও পর্যন্ত এখনো দেওয়া হয়ে থাকে। তাই যে সমস্ত ভাই বোনেরা সেমিস্টার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সেমিস্টারে পড়ছো, তোমরা যারা বাংলা জানো না, তাই বাংলা ইমিডিয়েটলি শিখে নাও। বাংলা শুধু বলতে শিখলে হবে না, বাংলা লিখতে হবে এবং বাংলাকে সেটা কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো চাকরির পরীক্ষা কিন্তু এলিজিবল হবে না ল রিলেটেড যেগুলো পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। তাহলে আমরা এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এই পরীক্ষা দেওয়ার জন্য সেই সমস্ত লার্নেড ফ্রেন্ডরা এখানে এন্টাইটেল রয়েছে যারা 28/12/2023 আগে এনরোল্ড হয়েছে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, তারাই। তারপরে যারা হয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023 এই যে অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তারা পরীক্ষা দিতে পারবে না। এছাড়া এবার আমি দেখানোর চেষ্টা করব এজের ব্যাপারে, এবং এই এজ এই পয়েন্টটা যখন আমি ডিসকাস করব সেখানে এই ব্যাপারে আরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। সেখানে কি দেওয়া আছে, নট লেস দ্যান 23 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 35 ইয়ার্স। তাহলে এখানে বলছে যে ক্যান্ডিডেটটা পরীক্ষা দেবে 23 বছরের থেকে যেন কম না হয় এবং 35 বছরের থেকে বেশি না হয়। তাহলে এই 23 বছর বা 25 বছরটা কাউন্টিং কবে থেকে করা হবে, বলছে দেখো অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম, জাস্ট একটু আগে যেটা আমরা দেখেছিলাম, ঠিক এইখানে ঠিক যেভাবে দেয়া ছিল এখানেও কিন্তু একই রকম ভাবে কিন্তু জিনিসটা কিন্তু দেয়া রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। এখানে যেমন দেখো দেয়া রয়েছে যে অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এক্সামিনেশনস অন 28/12/2023। তাহলে 28/12/2023 এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিনটাই কিন্তু খুব ভাইটাল। যে দিনে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সেই দিনের মধ্যে বয়সটা 35 বছর থাকতে হবে। তাহলে এই বয়সের যে কাউন্টিংটা এই বর্তমান যে দিন আছে এইটাকে ধরে কিন্তু হবে না। 28/12/2023 যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সেই সময়টাকে ধরে কিন্তু এই 23 বছর এবং 35 বছর কাউন্টিং করতে হবে। একই রকম ভাবে এনরোলমেন্টের যে বিষয়টা ছিল এটাও কিন্তু লেখা ছিল অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য এক্সামিনেশনস। এখানেও যেটা লেখা আছে অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য ফর দ্য এক্সামিনেশনস, দ্যাট ইজ 28/12/2023। তাহলে 28/12/2023 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের এই ডেটটা খুব ভাইটাল এজ কাউন্টিং করার ক্ষেত্রে। একই রকম ভাবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কে পরীক্ষা দিতে এন্টাইটেল হবে তাদের জন্য। আশা করছি প্রত্যেকে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তীতে চলে আসবো যে এজের ক্ষেত্রে কিছু কনসেশন বা রিল্যাক্সেশন থেকে থাকে। যারা SC ST ক্যান্ডিডেট থাকে তাদের জন্য 5 ইয়ার্সের, যারা OBC নন ক্রিমিলিয়ারের থেকে থাকে তাদের 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়া যারা PWD বা পারসনস উইথ ডিসএবিলিটিস হ্যাভিং ফিজিক্যাল ডিসএবিলিটি আপ টু 40% এবং অ্যাবভ, সেক্ষেত্রে তাদেরকে 45 বছর পর্যন্ত তারা সেই পরীক্ষাটা দিতে
পারে। এছাড়া এবার আমরা দেখানোর চেষ্টা করব যে চান্স লিমিট। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন একটা স্টুডেন্ট কিন্তু যতবার ইচ্ছা চাইলে দিতে পারে না, এখানে একটা চান্স লিমিট রয়েছে। এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল যারা নতুন এক্সপিরিয়েন্স তাদের জন্য, যে তোমাদেরকে মনে রাখতে হবে যে তুমি যতবার ইচ্ছা এই পরীক্ষাটা দিতে যাও না, দিতে পারবে না। ভ্যাকেন্সি বেশি রয়েছে, প্রিপারেশন ভালো নেই, আমি পরীক্ষার জন্য চান্স নিয়ে দেখলাম। ভাই জুডিশিয়াল সার্ভিস কখনো বাই চান্সে হয় না, বাই হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনে কিন্তু হয়ে থাকে। তাই এই চান্স নিয়ে দেখার যদি করতে যাও তাহলে একটা চান্স বা একটা লিমিট কিন্তু তোমার কমে যাবে। তাই ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই কিন্তু জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু দেওয়াটা উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই চান্স লিমিটের মধ্যে বলে দেওয়া রয়েছে যারা এসসি এসটি এবং ওবিসি যারা ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম তারা 5 বার এই পরীক্ষাটা দিতে পারবে, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা ম্যাক্সিমাম 3 টাইমস এই পরীক্ষাটা দিতে পারবে। সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে যে নো ক্যান্ডিডেট আদার দ্যান দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি ওবিসি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন ফর মোর দ্যান 3 টাইমস। তার মানে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা এসসি এসটি বা ওবিসি নয়, তারা 3 বার এই পরীক্ষা দিতে পারবে, এবং যারা এসসি এসটি এবং ওবিসি থেকে বিলং করছে তারা ম্যাক্সিমাম 5 বার, 5 বারের বেশি তারা এই পরীক্ষাটা দিতে পারবে না। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই চান্স লিমিটটা পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে জানতে হবে যে চান্স লিমিট কতটা রয়েছে। এই প্রসঙ্গে আর একটা মানে মিসকনসেপশন স্টুডেন্টের থেকে থাকে। সাপোজ মনে করো কোন একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলো কিন্তু সে পরীক্ষায় অ্যাপিয়ার করলো না, তাহলে যতক্ষণ না পর্যন্ত সে পরীক্ষায় অ্যাপিয়ার না করছে ততক্ষণ পর্যন্ত তার একটা চান্স কিন্তু নষ্ট হয় না। তাহলে পরীক্ষায় ফর্ম ফিল আপ করলেই চান্সটা নষ্ট হয়ে গেল বলে অনেকে ভেবে থাকো, সেটা কিন্তু নয়। পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করে দাও, পরীক্ষার আগে গিয়ে মানে প্রিলিমস দেওয়ার আগে যদি তুমি দেখো যে তুমি ফুললি প্রিপেয়ার্ড নও, সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেওয়া থেকে তুমি যদি বিরত থাকো তাহলে তোমার চান্সটা কিন্তু নষ্ট হবে না, তোমার চান্স কিন্তু 3 বারই থেকে গেল। কিন্তু যদি তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করে যাও সেখানে, তাহলে কিন্তু একটা চান্স তোমার নষ্ট হয়ে যেতে পারে যদি তুমি চাকরিটা না পেয়ে থাকো। তাহলে এই বিষয়টাও ক্লিয়ার করে দিলাম চান্স লিমিটের ব্যাপারটা। এবার চলে আসি আমরা যেটা দেখানোর জন্য যে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ব্যাপারে কিছু জিনিস আছে, এইগুলো আমাদের আপাতত লাগবে না। এবার আমরা আদার যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই আদার রিকোয়ারমেন্টের মধ্যে এখানে কিছু জিনিস পিএসসি এখানে উল্লেখ করে দিয়েছে। যাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেটা ন্যাচারাল হতে পারে বা বাই রেজিস্ট্রেশন হতে হবে, এরকম কিছু বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো তোমরা নিজেরা দেখে নেবে, আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। ফিজ, এই পরীক্ষা অ্যাপ্লাই করতে গেলে কত টাকা ফি দিতে হবে? মাত্র 210 টাকা দিয়ে এখানে অনলাইন মোডে ফর্ম ফিল আপ করতে হবে, 210 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কিন্তু যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের, বা যারা বেঞ্চমার্ক ডিসএবিলিটিস রয়েছে, যাদের ফিজিক্যালি ডিসএবিলিটি 40% বা তার থেকে বেশি, তাদের জন্য কোনো টাকা দিতে হবে না, আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। তাহলে এসসি এসটি এবং যারা হ্যান্ডিক্যাপড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ 0, কোনো টাকাই লাগবে না। শুধুমাত্র যারা এসসি এসটি যারা রয়েছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছে স্টেটের, তাদের জন্যই কিন্তু এই ফেসিলিটিস। আদার্স স্টেটের যদি কেউ এসসি এসটি এখানে অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু 210 টাকা ফিস দিয়েই তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে 210 টাকা দিয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার আমি দেখানোর চেষ্টা করব যে জিনিসটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। ওবিসি ক্যান্ডিডেটের জন্য স্ট্রিক্ট একটা কিন্তু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার রিনিউড, খুবই ইম্পর্টেন্ট, রিনিউড অ্যান্ড রিভ্যালিডেটেড ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট prior to the interview and at the time of appointment. That point is very very important. যে ওবিসি যারা ক্যান্ডিডেটস রয়েছে, তোমরা জানো যে রাজ্য সরকার একটি সার্ভে করেছে এবং সেই সার্ভে করার পরে একটা লিস্ট পাবলিশ করেছিল, সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়, হাইকোর্ট সেই লিস্টটাকে স্থগিত করে দেয়। তারপর রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটাকে তুলে দেয়, এবং বর্তমানে এই স্থগিতাদেশটা তুলে দেওয়ার পরেই কিন্তু রাজ্য সরকার পিএসসি সহ অন্যান্য যারা মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ড তাদেরকে রিক্রুটমেন্ট করার ব্যাপারে সিগন্যাল দিয়েছে, তারপরেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে। সেক্ষেত্রে
এমনটা হয়েছে সার্ভে করার পর দেখা যাচ্ছে যে কেউ ওবিসি এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়েছে, আবার কেউ ওবিসি বি ক্যাটাগরিতে ছিল তাদেরকে ওবিসি এ ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়েছে, আবার এমনও রয়েছে যে ওবিসি এ ক্যাটাগরিতে ছিল বর্তমানে ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে। তো সেক্ষেত্রে এই যে একটা চেঞ্জেস হয়েছে, তো এই চেঞ্জেসের জন্য রাজ্য সরকার নিজেদের যে পোর্টাল রয়েছে ব্যাকওয়ার্ড যে ওয়েলফেয়ার ক্লাসেসের যে পোর্টাল রয়েছে সেখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে ওবিসি স্টুডেন্টদেরকে যে নতুন ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি কি রয়েছে, এবং সেখানে একটা লিস্ট করে বলে দেওয়া আছে যে কিছু স্টুডেন্টকে রিভ্যালিডেট করার জন্য অ্যাপ্লাই করতে হবে, কিছু স্টুডেন্টকে রিইস্যুয়েন্স করার জন্য অ্যাপ্লাই করতে হবে। কাদেরকে রিইস্যুয়েন্স করতে হবে আর কাদেরকে রিভ্যালিডেট করতে হবে এই ভিডিও শেষে সেটা আমি দেখিয়ে দেব, এবং শুধু তাই নয় আর কিভাবে সেটা করতে হবে সেটাও কিন্তু এই ভিডিও শেষে থাকবে শুধুমাত্র ওবিসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। কারণ এখানে বলেই দিয়েছে যে ওবিসি ক্যান্ডিডেটকে অবশ্যই মাস্ট সাবমিট করতে হবে রিনিউড অথবা রিভ্যালিডেটেড ওবিসি সার্টিফিকেট। কখন? প্রায়র টু দ্য ইন্টারভিউ, যখন ইন্টারভিউর আগে পাবলিক সার্ভিস কমিশনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে তখন সেই রিনিউড বা রিভ্যালিডেটেড ওবিসি সার্টিফিকেটটা সেখানে দিতে হবে, অথবা অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং অ্যাপয়েন্টমেন্ট টাইমেও কিন্তু তোমাকে দিতে হবেই। অরিজিনাল যেটা আছে সেটা নিয়ে যেতে হবে, জেরক্স কপি তোমাকে সেখানে সাবমিট করতে হবে। এবং সেক্ষেত্রে এইখানেই কিন্তু যে বলে দেওয়া আছে নতুন ওবিসি লিস্টের কথাটা, দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি এ অ্যান্ড বি shall be guided by the following notifications and any other subsequent notification is issued by backward classes welfare department government of West Bengal till the last date of submission of online applications for this advertisement। এখানে রিসেন্ট যে দেখো সব 2025 সালে যে রিসেন্ট যে নোটিফিকেশন সেইগুলোর উপরে বেস করে ওবিসি এ এবং ওবিসি বি হয় সেটাকে রিভ্যালিডেট বা রিইস্যুয়েন্স করতে হবে, এবং তার প্রক্রিয়া সেখানে কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আমাদের গভর্নমেন্ট থেকে। আমরা কিন্তু সেটাকে ফলো করব যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে তারা। আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর পরে। আমি চলে আসি আবার মেন যে পোর্শনসটা আছে সেই পোর্শনের দিকে, যেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে এবারে পাবলিক সার্ভিস কমিশনস কি করেছে। পাবলিক সার্ভিস কমিশনস এবারে একটা আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে যে একটা কাট অফ মার্কস, ঠিক আছে। অনেক স্টুডেন্টের মনের মধ্যে এটা একটা ধারণা রয়েছে যে এই যে কাট অফ মার্কসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই কাট অফ মার্কসটা পেয়ে গেলেই কি আমি এলিজিবল হয়ে যাব ইন্টারভিউয়ের জন্য বা রিটেন এক্সামিনেশনের জন্য? এই ব্যাপারে একটু প্রপার ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে, যেটা আমি এখানে বলার চেষ্টা করব। তো কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোইং ক্যাটাগরি ওয়াজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট। এগ্রিগেট মার্কস উইল বি কম্প্রাইজড অফ দ্য মার্কস অবটেন্ড ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার। তাহলে এখানে দেখো আনরিজার্ভের জন্য 40%, ইডাব্লিউএস এর জন্য 40%, ওবিসি এবং বি ক্যাটাগরির জন্য 38%, এসসির জন্য 35%, এসটির জন্য 30% এবং পিডাব্লিউবির জন্য 30%। তার মানে এটা নয় যে এই 40% মার্কস যদি কোনো জেনারেল পেয়ে যায় তাহলে সে ইন্টারভিউর জন্য বা প্রিলিমস থেকে রিটেন এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। পিএসসি এই লিস্টটা এখানে এই কারণেই দিয়েছে যে এবারের ভ্যাকেন্সিটা অনেকটা বেশি। দেখা যাবে সর্বশেষ যে ভ্যাকেন্সি যেটা রয়েছে যে 54তম ক্যান্ডিডেট বা 50তম ক্যান্ডিডেট, সেখানে কাট অফটা এতটাই নেমে গিয়েছে যে কোনো জেনারেল ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে 40%-এর থেকে কম পেয়ে গেছে। তাহলে 40%-এর থেকে কম পেয়েছে এইরকম একটা জেনারেল ক্যান্ডিডেট জাজের চেয়ারে বসবে, এটাও তো শোভনীয় নয়। একই রকমভাবে একটা এসসি এসটি ক্যান্ডিডেট 35%-এর থেকে বা 30%-এর থেকে কম নাম্বার পেয়ে জাজের চেয়ারে বসে যাবে, সেটাও তো শোভনীয় নয়। তো সেই কারণে পাবলিক সার্ভিস কমিশন এখানে একটা মিনিমাম কাট অফ মার্কস দিয়ে দিয়েছে এটাকে যাচাই করার জন্য যে কোন একটা স্টুডেন্ট জাজের চেয়ারে বসতে গেলে তাকে মিনিমাম এই নাম্বারটাকে পেতেই হবে, আদারওয়াইজ কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু সাধারণত যেভাবে পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছে যে কাট অফ অনেক হাই থাকে, কিছু কিছু ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে দেখেছি বা পিডাব্লিউডি এর ক্ষেত্রে দেখেছি যে সেই পার্সেন্টেজটা অনেকটা কমে যায়। কিন্তু যখন ভ্যাকেন্সিটা 20টা 22টা বা 30টা থাকে তখন এই মিনিমাম 30%টা ইরেলিভেন্ট হয়ে যায়। কিন্তু যখন এই ভ্যাকেন্সিটা এসে গেছে 54টা তখন কিন্তু এখানে চান্সেস রয়েছে যে মিনিমাম যে নাম্বারটা যেটা প্রয়োজন এটার থেকেও যেটা কম অনেক স্টুডেন্ট পেয়ে যেতে পারে। তাই পিএসসি আগে থেকেই বলে দিয়েছে যদি তার থেকে এই মিনিমাম কোয়ালিফিকেশন এই মার্কস থেকে যদি কম কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কিন্তু সে বাতিল। আর একটা কথা বলে রাখি এই ভিডিওর মাঝখানে, তাহলে পিএসসি একটা সিটের এগেইনস্টে রিক্রুটমেন্টটা কিভাবে করবে এটা কিন্তু
প্রত্যেকটা অ্যাসপিরেন্টসের পরীক্ষায় ফর্ম ফিল আপ করার আগে জানা দরকার যে প্রতিটা সিটে পিএসসি কিভাবে রিক্রুটমেন্ট করবে। এই ভিডিওতে কিন্তু সেটা আমি ডিসকাস করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এর ঠিক পরবর্তীতে আরেকটা ভিডিও অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, যেটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টসের জানা দরকার যে পাবলিক সার্ভিস কমিশন এই প্রতিটা সিটে রিক্রুটমেন্ট কিভাবে করে থাকবে। পরীক্ষায় অ্যাপ্লাই তো প্রচুর স্টুডেন্ট করবে, সেই প্রচুর স্টুডেন্টের মধ্যে থেকে মানে ছাঁকাই পদ্ধতিটা কিভাবে করবে, প্রিলিমস পরীক্ষাতে কতজনকে পাস করাবে, সেই প্রিলিমস থেকে যারা রিটেনে চান্স হলো সেই রিটেন থেকে ইন্টারভিউতে কতজনকে নেবে, সেই ইন্টারভিউ থেকে প্যানেল কিভাবে হবে এবং সেই প্যানেল থেকে পিএসসি কতজনকে রিকমেন্ডেড করবে আর কতজনকে ওয়েটিং লিস্টে রাখতে পারে, সেই ডিটেলস ধারণাটা একটা স্টুডেন্টের মধ্যে জানা দরকার পরীক্ষায় ফর্ম ফিল আপ করার আগে। কারণ শুধু পরীক্ষায় অ্যাপ্লাই করলে হবে না, এবং পরীক্ষার রিক্রুটমেন্টের টোটাল প্রসিডিওরটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টসের জানা দরকার। আদারওয়াইজ কিন্তু তাদেরকে ঠকতে হবে, একটা চান্স কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন পুরো ক্যালকুলেশনের উপর রয়েছে, একটা স্টুডেন্টের কতটা প্রিপারেশন থাকতে পারে তবেই কিন্তু সে পরীক্ষাটা দিতে পারবে। এই ব্যাপারে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে জানাবো। আশা করছি সেই ভিডিওটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে থাকবে। এবং এই যে কম সময়ের মধ্যে যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের কোন পদ্ধতিতে পড়াশোনা করতে হবে, সিপিসি, টিপি অ্যাক্ট, হিন্দু ল, মুসলিম ল, পার্টনারশিপ অ্যাক্ট সহ যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে, কন্ট্রাক্ট টর্ট যা যা রয়েছে, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, এখানে ইম্পর্টেন্ট কোন এরিয়াগুলোকে আমাদের করা উচিত হবে এই সময়ের মধ্যে, সেই সমস্তগুলোর উপরে আমি আলাদা করে কিন্তু ভিডিও কিন্তু আমি রাখবো। এবার আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা কি, এবার আমি চলে আসছি একদম শেষের দিকে, যে এখানে আমাদেরকে বলে দেওয়া রয়েছে যে কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/8/2025। এই 22/8/2025 থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ করা, এবং সেই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 21/9/2025। এবং খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে 22/8/2025 আর 21/9/2025 এতটুকু, ঠিক আছে। এইটা গেল টোটাল আমাদের 2023 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু ডিটেলস। এবার কিন্তু আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা 2023 সালে যে পরীক্ষার যে সিলেবাস সেটাকে এবার আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2023 সালের স্কিম এবং সিলেবাসও দিয়ে দিয়েছে পরীক্ষার ব্যাপারে। টোটাল প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নম্বরের, সেটা 2.5 ঘন্টা থাকবে। এছাড়া থাকবে সিলেবাস এখানে দিয়ে দিয়েছে, ইংলিশ কম্পোজিশন থেকে 30 মার্কস, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট অফ রিজনিং থেকে কিন্তু 40 মার্কস, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 20 মার্কস, ল অফ কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট থেকে 20 মার্কস, ল অফ এভিডেন্স, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা, যে ল অফ এভিডেন্স এখানে কিন্তু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কিন্তু দেয়নি। ঠিক একই রকম ভাবে দেখো সিপিসি থেকে 20 মার্কস, ক্রিমিনাল প্রসিডিওর এবং হচ্ছে আইপিসি, তার মানে পুরনো যে ক্রিমিনাল লস রয়েছে সেখান থেকে 20 মার্কস কিন্তু পরীক্ষা আসবে। তার মানে আমাদের বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কিন্তু 2023 সালের সিলেবাসে নেই। পার্সোনাল ল থেকে 10 মার্ক এবং লিমিটেশন অ্যাক্ট থেকে 20 মার্কস, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। এছাড়া এখানে একটা সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে আমাদের রিটেন এক্সামিনেশনের জন্য। 8টা কম্পালসারি পেপার রয়েছে। ইংলিশ এসে প্রেসিজ রাইটিং এর উপর থাকবে 100 নাম্বার। সেকেন্ড ইংলিশ কম্পোজিশন যেখানে রয়েছে আমরা দেখব এসে রাইটিং, ইংলিশ কম্পোজিশন থেকে একটা 20 মার্কসের একটা প্রশ্ন এসে থাকে, একটা এসে থাকে 50 মার্কসের, প্রেসি থাকে 30 মার্কসের, টোটাল 3টে কোশ্চেন থাকে 100 নম্বরের। এছাড়া বাংলার উপর থেকে প্রশ্ন থাকে, কম্পোজিশন, এসে, ট্রান্সলেশন থেকে, এবং এছাড়া কিছু গ্রামাটিক্যাল কখনো কখনো এসে থাকে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে, টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকে দুটো থেকে, সেই মতো করে প্রিপারেশন নিতে হবে। সিপিসি আছে, সিআরপিসি এবং এভিডেন্স, সিআরপিসি এবং আইপিসিতে 50 মার্কস করে প্রশ্ন থাকে, এভিডেন্স থেকে 100 নম্বর থাকে, কন্ট্রাক্টে 50 নম্বর থাকে, টর্টে 50 নম্বর থাকে, আর ট্রান্সফার অফ প্রপার্টি 100 নম্বর থাকে। তাহলে এই টোটাল কম্পালসারি পেপার রয়েছে 8টা। এই কম্পালসারি পেপারের সাথে সাথে এখানে টোটাল 8টা অপশনাল পেপার রয়েছে। এই 8টা অপশনাল পেপার থেকে একটা স্টুডেন্টকে যে কোনো 3টে পেপারকে চুজ করতে হবে। উপরের 800 নাম্বার আর এখানে 300 নাম্বার, টোটাল 1100 নাম্বার রিটেন পরীক্ষা হবে। নিজেদের পছন্দ মতো সাবজেক্ট এখান থেকে তোমরা চুজ করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা হিন্দু ল, মুসলিম ল, তার সাথে হয় পার্টনারশিপ নয় লিমিটেশনটাই নিয়ে থাকে। এছাড়াও যদি কারো অন্য কোনো সাবজেক্ট ভালো লাগে তো সেখান থেকে নিতে পারো। তারপরে যখন রিটেন এক্সামিনেশন থেকে যদি কেউ পাস করে তখন তাকে পার্সোনালিটি টেস্ট দিতে হবে 100 নাম্বারের। রিটেন এবং পার্সোনালিটি টেস্টের নাম্বার মার্জ করে এগ্রিগেট করে তারপরে কিন্তু একটা প্যানেল প্রিপেয়ার করা হয়ে থাকে। তাহলে এই গেল 2023 সালের টোটাল ডিসকাশনসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার চলে আসবো 2024 সালে।
2024 সালের ক্ষেত্রে যেটা আমি দেখাবো খুবই সংক্ষিপ্ত আকারে, আমি যা কিছু ডিটেলস 23 সালে দেখিয়েছি 2024 সালেও সেম রয়েছে, তাই নতুন করে দেখাবো না, শুধুমাত্র দেখানোর চেষ্টা করব যে 7/12/2024 সালে যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিক সার্ভিস কমিশন দিয়েছিল ইন্ডিকেটিভ, সেই অ্যাডভার্টাইজমেন্টের উপরে ভিত্তি করে নোটিফিকেশনস হচ্ছে। তাই 7/12/2024 আগে যাদের এনরোলমেন্ট হয়ে গিয়েছিল তারাই এই 24 সালের অ্যাডভার্টাইজমেন্টের পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল। এরপরে এই 7/12/2024 পরে যদি কেউ এনরোলমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু সেই 2024 সালের পরীক্ষাটা দিতে পারবে না। একই রকম ভাবে এখানে আরেকটা জিনিসের কথা উল্লেখ করে দেওয়া আছে, টেন্টেটিভলি রিটেন পরীক্ষা হতে পারে মে মাসে, তাহলে 2023 এর পরীক্ষাটা হতে পারে মার্চে, আর 2024 এর রিটেন হতে পারে কিন্তু মে মাসে। হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে। টোটাল অ্যাডভার্টাইজমেন্টের ভ্যাকেন্সি ছিল 2023-এ 54টা, 2024-এও কিন্তু 54টা রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র কম বেশি হয়েছে কোন জায়গাটায়, ওবিসি এতে আগে ছিল 6টা, এখানে ওবিসি এতে রয়েছে 5টা। এইরকম ভাবে তোমাদেরকে টোটাল দেখে নিতে হবে। টোটাল ভ্যাকেন্সি 54। এছাড়া যা কিছু ওখানে ছিল এখানে সেম রয়েছে। এজের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বলেছিলাম 7/12/2024 কে ধরে এজ ক্যালকুলেশন করতে হবে। বাকি যা ছিল 2023 সালের অ্যাডভার্টাইজমেন্টে 2024 সালে অ্যাডভার্টাইজমেন্টেও সেটাই রয়েছে, এক্সেপ্ট একটি জিনিস, সেটা হচ্ছে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে 2023 সালে পুরনো যেটা সিলেবাস ছিল আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স থেকে পরীক্ষা হয়েছিল, 2024 সালে কিন্তু তখন যেহেতু ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চলে এসেছে, মানে নতুন অ্যাক্টগুলো যখন চলে এসেছে, বিএনএস, বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে কিন্তু ক্রিমিনাল ল এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। বাকি যা কিছু ছিল সমস্ত কিছুগুলোই কিন্তু অ্যাজ ইট ইজ তাই রয়েছে এখানে। তাই আমরা দেখানোর চেষ্টা করব আমাদের যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকে যা ছিল তাই রয়েছে, তোমরা সেটা একটু দেখে নেবে। এবার আমি সরাসরি 2024 সালের যেটা রয়েছে সেই 2024 সালের আমি সিলেবাসটাকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ ওই সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতা, এইটাই শুধুমাত্র চেঞ্জেস রয়েছে। তাহলে একটা স্টুডেন্টস যদি কেউ 2023 এবং 2024 এই দুটোতেই যদি অ্যাপ্লাই করে তাকে আইপিসি, সিআরপিসি, এভিডেন্সের যেমন প্রিপারেশন নিতে হবে, একই সাথে সাথে কিন্তু বিএনএস, বিএনএসএস এবং বিএসএ সেটারও কিন্তু প্রিপারেশন নিতে হবে, যেটা কিন্তু খুবই কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং এই প্রসঙ্গে একটা স্টুডেন্টদেরকে আমি বলে রাখি যে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে আমরা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আমরা একটা ক্র্যাশ কোর্স চালু করতে চলেছি। এবং সেই যে ক্র্যাশ কোর্সটা আমরা চালু করব, এই ক্র্যাশ কোর্সটাতে এই দুটো পরীক্ষাকে মাথায় রেখে এই পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটাকে কিন্তু কভার করব, এবং সেক্ষেত্রে যতগুলো ক্লাস করানোর প্রয়োজন হবে আমরা সেই ক্লাসটা সেকেন্ডে কিন্তু করাবো। তাই যে সমস্ত স্টুডেন্ট অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023 এবং 2024 এর প্রিপারেশন করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া এখানে আমি আরেকটা নাম্বার দিয়ে দিলাম 6291488596, এটাই স্ক্রিনে দেখতে পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আগামী সপ্তাহ থেকে কিন্তু এর অ্যাডমিশন আমরা শুরু করে নেব, এবং কোর্স ডিটেলস কি হবে, কিভাবে ক্লাস হবে, অনলাইন অফলাইন সমস্ত কিছু কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তা আমি বলে দিচ্ছি এই ক্লাসটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু আমরা ক্লাস করাবো, এবং বিস্তারিতভাবে যদি জানতে চাও